নমস্কার, আমি সুমিতেশ। আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আজকে শেষ মুহূর্তের প্রচার চলছে, বিকেল 5টা অবধি প্রচার আছে, তারপরেই কিন্তু প্রচার শেষ হয়ে যাবে কুচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে। নির্বাচনের প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গেছে, প্রশাসন সব রকমভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে। কিন্তু এর মধ্যেই যে খবরটা এসে পৌঁছেছে, জেলা প্রশাসন সূত্রে যে খবরটা আমরা পেয়েছি, যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না, এটা কিন্তু একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সেটা নিয়ে আলোচনা করব আজকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছে। আমার একদম ডান দিকে রয়েছে অনুপম দে, বিজেপি নেতৃত্ব, এবং বাঁ দিকে রয়েছে সম্রাট মুখার্জি, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দুজনকেই স্বাগত জানাচ্ছি খবরিয়া 24 ফেসবুক লাইভে। আমরা এখনো পর্যন্ত যতটা খবর পেয়েছি, প্রশাসন যা তথ্য আমাদের কাছে দিয়েছে, তাতে মাত্র 1060টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে, 950টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না, এরকমই একটা তথ্য কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং যেটা নিয়ে দীর্ঘদিন থেকে যারা ভোটকর্মী তারা মুভমেন্ট করছিল, এবং বিরোধী রাজ্যের যে ক্ষমতাসীন দল, তাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা মুভমেন্ট করছিল। বিজেপির পক্ষ যুব মোর্চা কিন্তু এই দাবিতে ডিএম অফিসে ধর্নায় বসেছিল। এরকম একটা, আমি তাৎক্ষণিকভাবে দুজনের কাছ থেকে শুনে নেব যে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে নেই, 950টা বুথে পাচ্ছে না। কি প্রতিক্রিয়া অনুপম দা? বিষয়টা হচ্ছে, সারা দেশে যেহেতু ভোট, লোকসভার ভোট, কেন্দ্রীয় বাহিনী কতটা দিতে পারবে কতটা পারবে না, আমাদের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। কেননা আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যে ভোট এখানে হয়নি, তার জন্য শুধু ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, গাড়ির ড্রাইভার সকলেই নিরাপত্তার জন্য, নিজের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাইছে। ভারতীয় জনতা পার্টি আমরা এখনও আশা করছি যে আমরা 100% কেন্দ্রীয় বাহিনী চেয়েছি, এবং হ্যাঁ, সেটা দেওয়ার জন্য চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত নেই। নমস্কার। ব্যাপার হচ্ছে, দেখুন, কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত থাকুক বা না থাকুক, আমি সেই ব্যাপারে খুব একটা বিষয় যাচ্ছি না, কেন এটা আমাদের কোনোদিনই মাথা ব্যথা ছিল না। কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী দিলেও আমরা যেরকমভাবে ভোটের জন্য প্রস্তুত ছিলাম, এই মুহূর্তেও আমরা একই রকমভাবে ভোটের জন্য, লোকসভা ভোটের নির্বাচনের জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। এবার ব্যাপার হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখানে একটা কথা বলার অবকাশ থেকে যায়। এতদিন ধরে আমরা শুনছিলাম যে কেন্দ্রীয় বাহিনী নাকি এইবার ভোট করাতে যাচ্ছে, এরকম বিজেপির যে বিভিন্ন সমর্থকরা, নেতারা প্রচার করে বেরিয়েছিলেন। সুতরাং আমি আরেকবার বলবো, এবার কিন্তু আরেকবার ওনাদেরই মুখটা পুড়ল, কেন কেন্দ্রীয় সরকার সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করতেও অসমর্থ, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। একদমই কেন্দ্রীয় বাহিনী নেই পর্যাপ্ত। সব থেকে উদ্বেগের সেটা হচ্ছে যে ভোট কর্মী যারা ছিলেন, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে মুভমেন্ট করেছেন, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এবং তাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল কুচবিহার জেলায়, সেই জায়গা থেকে যদি এবারও একই রকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে জীবন হাতে নিয়ে তাদের ভোট কেন্দ্রে যেতে হবে, সেই জায়গা থেকে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। এবং শেষ পর্যন্ত সেই আশঙ্কাকেই সত্যি হলো যে সম্পূর্ণ বুথে, সমস্ত বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেওয়া গেল না। আমাদের কাছে যা তথ্য, কুচবিহারে টোটাল বুথের সংখ্যা হচ্ছে 2010টি, কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে। হ্যাঁ, 2010টি বুথের মধ্যে মাত্র হচ্ছে 1060 বুথে সিআরপিএফ থাকবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, বাকি রাজ্য পুলিশ সামাল দেবে। এবং এই তথ্য আসার পরে কিন্তু স্বাভাবিকভাবেই গোটা ভোটকর্মীদের মধ্যে যেমন উদ্বেগ রয়েছে, তেমনি যারা বিরোধী রাজনৈতিক দল তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। আমরা জেনে নিব যে আজকে যে প্রচারগুলো হচ্ছে সেটাও জেনে নিব। আজকে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আজকে প্রচার করে, বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে বেরিয়েছে। আমরা সেটা বারবার আপনাদের দেখিয়েছি, আর এর আগে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারগুলো দেখিয়েছি, আজকেও ঠিক বিভিন্ন শেষ মুহূর্তে যে প্রচারগুলো, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব।
আস্তে যাও আস্তে যাও আস্তে যাও। কোন দিকে বাড়াবা? কোন দিকে? বাঁ দিকে। আপনারা প্রচার দেখলেন। আপনাদের প্রথম যে প্রচারগুলো দেখানো হলো সেটা হচ্ছে যে বিজেপি নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী, তিনি প্রচার করছেন। পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি প্রচার করছেন। পাশাপাশি প্রিয়া রায় চৌধুরী কংগ্রেসের প্রার্থী, তিনিও প্রচার করছেন। বামেরা শেষ প্রচারে এখনই বেরোচ্ছে, তাদের ছবি আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের আরেকটা লাইভ চলছে স্পট থেকে, সেখানে বামেদের প্রচার দেখানো হচ্ছে। আমাদের এখনও ফুটেজ এসে এখানে পৌঁছায়নি, আসলে অবশ্যই আমরা দেখাবো। আমি কিভাবে এই শেষ প্রস্তুতি, তারপরে কিভাবে ভোট পর্যন্ত প্রস্তুতি হবে, সেটা যদি অনুপমদা আমাদের জানা। গণতন্ত্রে সব দলই প্রচার করবে, এটাই গণতন্ত্র। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ দেখছি বাংলায় গণতন্ত্র নেই। স্বাধীনভাবে প্রচার করবার অধিকারটা মানুষ হারিয়েছে। তাই মানুষ গণতন্ত্র যাতে ফিরে পায়, যে গণতন্ত্র মানুষ হারিয়ে ফেলেছিল পঞ্চায়েত নির্বাচনে, সেই গণতন্ত্র ফিরিয়ে পাবার জন্য মানুষ নিজেরাই প্রচার করছে। আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার এবং আমাদের দলের প্রচার, আমরা সমস্ত দিক থেকে এই অল্প সময়ের মধ্যে আমরা সব জায়গায় আমাদের প্রার্থীকে পৌঁছে নিয়ে যেতে সমর্থ হয়েছি। আর বিশেষ কথা যে অনেক জায়গায় আমরা বাধা পেয়েছি শাসক দলের কাছে। শাসক দলের কাছে আমার প্রশ্ন যে গণতন্ত্র এ কথা বলে না। আজকে সব দলই প্রচার করবে, সব দলই মিটিং মিছিল করবে। মানুষের যে রায়, যে মা মাটি মানুষের কথা আজকে আমার সরকার, রাজ্য সরকার বলে, সেই মানুষের অধিকার তারা কেড়ে নিয়েছে পঞ্চায়েত নির্বাচনে। আজকে কেন্দ্রীয় বাহিনীর কথা ভারতীয় জনতা পার্টি বলছে, আজকে মানুষ বলছে। এমন একটা সময় আসবে, এবার যদি আপনি যেটা বললেন যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী যদি নাও থাকে, মানুষ রুখে দেবে। এবার মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য মানুষ এবার ভোট দেবে। যেভাবেই হোক মানুষকে এবার আটকাতে পারবে না। একদমই মানুষকে আটকাতে যাতে না পারে সেটাই হোক, কারণ হচ্ছে গণতন্ত্রে এটা খুব দারুণ দরকার এই মুহূর্তে। কারণ হচ্ছে সবাই যাতে ভোটটা দিতে পারে, নিজের অধিকার যাতে প্রয়োগ করতে পারে, সেটা সবাই প্রার্থনা করে। আমি একদম সম্রাটের কাছে যাব। সম্রাট, যে কেন্দ্রীয় বাহিনী নেই পঞ্চায়েতে এরকম ঘটনা, তারপরে বিরোধীদের যেটা উনি অনুপমদা আশ্বস্ত করছে যে ভোট দিতে পারবে সবাই, কিন্তু কংগ্রেস বা বামেরা সেটা কিন্তু বলে না। কংগ্রেস এবং বামেরা বলে যে পঞ্চায়েতের যা ঘটনা, তার পরিপ্রেক্ষিতে কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট করানো সম্ভব নয়। দেখুন, এখানে একটা কথা বলা খুব জরুরি। হ্যাঁ, সেটা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের সময় আমার বিভিন্ন রাজনৈতিক বন্ধুরা আমার সাথে এখানে আমরা বসেছি, বিতর্ক সভায় অংশগ্রহণ করেছি। আমরা দুজনের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু একটা কথা কিন্তু বুঝতে হবে, একটা কথা আমি বারবারই বলে আসছি, সেটা হচ্ছে সাংগঠনিক সবলতা এবং সাংগঠনিক দুর্বলতা। দেখুন, আজকে 34 বছর পশ্চিমবঙ্গে যখন সিপিএমের শাসন ছিল, অপশাসন বলতে পারেন, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে নির্বাচন লড়ে সেই ক্ষমতাকে সরিয়ে, সিপিএমের এই জগদ্দল পাথরকে সরিয়ে কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা পশ্চিমবঙ্গে এস্টাবলিশ করেছিল, প্রতিষ্ঠা করেছিল।
তো এখন যদি বলতে যান তাহলে বলতে হবে যে আপনাদের যদি এটাই মনে হয় যে গণতন্ত্র নেই, তাহলে চারটা দল কিভাবে লড়ছে, চারটা দল কিভাবে প্রচারগুলো সারছে, চারটা দল কিভাবে বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিগুলি পালন করছে। সুতরাং এগুলো একদমই ফেক কথা। হ্যাঁ, এগুলোর কোনো ভিত্তি নেই এই কথাগুলো। ব্যাপার হচ্ছে সাংগঠনিক সফলতা যদি আপনার থাকে, আপনি যে কোনো পরিস্থিতিতেই নিজের সংগঠন সাজিয়ে নিয়ে আপনি কিন্তু ভোট করার মতন জায়গায় আসতে পারবেন। পঞ্চায়েত নির্বাচনে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিজেপির প্রার্থী দিতে পারেনি। ইভেন লোকসভা নির্বাচনেও এসে আমরা দেখলাম একজন প্রার্থী খুঁজে পেল না, লাস্ট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত একজন নেতাকেও তাদের টিকিট দিয়ে লোকসভার আসনে দাঁড় করাতে হলো। তো সুতরাং এটা তো পরিষ্কার প্রমাণ করছে যে ওনাদের মধ্যে থেকে প্রার্থী নেই, ওনারা প্রার্থী দিতে পারছেন না। সেই জন্য এখানে এই সমস্ত ব্যাপারের কোনো ব্যাপার নেই। পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার খুব ভালো জায়গাতেই আছে। সেই জায়গায় আমি বলবো যে আপনারা একটু সাংগঠনিকভাবে কাজ করুন। আগামী 5-7 বছর 10 বছর পরে আপনারা দেখবেন এইভাবে আপনারা ভোটটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। উত্তর কি? আমার বন্ধু যে কথা বললেন, তার মুখের কথা আর তার অন্তরের কথার মধ্যে একটা পার্থক্য আছে। তিনি তার দায়িত্ব আছে, দলের হয়ে বলতে হবে, তিনি এটা বলছেন, কিন্তু তার অন্তর আর এক কথা বলছে। এ কারণেই আমি কথা বললাম, ওনার মতন অনেক নেতা আমাদের সাথে যোগাযোগ করছে। দাদা, আমরা এখন তৃণমূলে আছি, কিন্তু আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, যার জন্য আমরা এই মুহূর্তে আসতে পারছি না। আমরা কিন্তু আছি, আমাদের সাথে তারা যোগাযোগ রাখছে। উনি যেটা বললেন, গণতন্ত্রের এই চারটা দল মিটিং মিছিল করছে, এটা গণতন্ত্রের পদ্ধতি। এখানে নির্বাচন কমিশন, তার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটা হয়েছে। এবার সেটার প্রয়োগ রাজ্য সরকারের মাধ্যমে সেটা প্রয়োগ হবে, যে রাজ্যে আমি কিভাবে অবাধে আমি আমার দলের প্রচারটা করব। সেটা কি চার দলের কাছে আপনি নিশ্চয়ই এখানে বসেছে, তাদের কাছেই প্রশ্ন করেন যে তারা কি ঠিক মতন তাদের যে প্রচার, তাদের যে কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। তার জন্য এখন ইলেকট্রনিক্স মিডিয়া এবং নানান ধরনের যে নতুন পদ্ধতি, সেগুলো আমাদের অবলম্বন করতে হচ্ছে। মানুষের কাছে গিয়ে হয়তো সরাসরি অনেকের কাছে আমরা যেতে পারছি না, আমরা বিভিন্নভাবে তাদের কাছে আমাদের যে বার্তা, আজকে যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে, এর অবস্থার যদি পরিবর্তন না ঘটে, আর 2-4 বছর পরে যে কি অবস্থা দাঁড়াবে বাংলায়, সাধারণ মানুষ এটা ঠিক বুঝতে পারছে। আমি এর উত্তর নিব, কিন্তু তার আগে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। কুচবিহার জেলায় মোট ভোটারের সংখ্যা 22,52,750 জন, এবং তার মধ্যে হচ্ছে পুরুষ 11,70,106 জন, এবং মহিলা হচ্ছে 10,82,637 জন। থার্ড জেন্ডার আছে 7 জন। কুচবিহার জেলার চিত্র, কুচবিহার জেলা কিন্তু আমাদের লোকসভা কেন্দ্র নয়। আমাদের লোকসভা কেন্দ্র থেকে 2টো মহকুমা বাদ দিয়েছে, বিধানসভা কেন্দ্র বাদ দিয়েছে। একটা হচ্ছে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, একটা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র। আমরা আমাদের যে বাকি 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে আমাদের যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেটার যে টোটাল ভোটার, সেটার একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি। আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রে টোটাল ভোটার 18,10,660 জন, এবং পোলিং স্টেশন আমাদের এই কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে পোলিং স্টেশন হচ্ছে 2010, এবং পোলিং প্রিমিসেস যে এমন কিছু বুথ রয়েছে যেখানে 2টো বুথ কিন্তু একটা স্কুল চত্বরে হবে, এরকম প্রিমিসেস রয়েছে 1,487টি। এবং আমি আপনাদের এর আগেই যে তথ্যটা দিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের যে কতগুলো বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে, সেটার একটা তথ্য আপনাদের দিয়েছি। 1060টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে এখনো পর্যন্ত, যা আমাদের কাছে খবর আসছে। এবং তার মধ্যে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল বুথ যেটা, সেটার সংখ্যা জেলায় হচ্ছে 755টা, এবং আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে 622টা। এটা হচ্ছে প্রায় একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যে এবার আর ভয় পাবে না তৃণমূলকে মানুষ, কেননা মানুষ মনে করে আমার থেকে যদি কেউ আমার হাতের ঘড়িটা খুলে নিয়ে যায়, আমার পকেট থেকে যদি কেউ 2-4-5 হাজার টাকা নিয়ে যায়, সেগুলো মানুষ মেনে নিতে পারে। কিন্তু গণতন্ত্রের অধিকার, আমি ভোট দিব, এই অধিকার আমাকে ভোট দিতে দেবে না, আমাকে ভোট কেন্দ্রে যেতে দিবে না, আমাকে পোলিং এজেন্ট বসতে দেবে না, মানুষ এটা আর মেনে নেবে না। মানুষ সংঘবদ্ধ, মানুষ এবার বুথে যাবে
এবং ভোট দেবে কোনো রকম ভয় ভীতিকে উপেক্ষা করে। আমরা আমাদের প্রতিনিধিদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে ঠিক কী অবস্থা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী না আসা নিয়ে পরিস্থিতি কী হয়ে রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব। এবং আমি আমাদের রাজীব বর্মনকে ধরার চেষ্টা করব যে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে আসে, কি কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে, সমস্ত তথ্য নিচ্ছে। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব। হ্যালো। হ্যাঁ রাজীব, হ্যাঁ হ্যালো। বলছি যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এবং কতটা পর্যন্ত বুথে দিতে পারবে, এরকম কি তথ্য আছে তোমার কাছে? দেখো, এই পর্যন্ত 40, আমরা যেটা জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানতে পেরেছি, সেটা হচ্ছে 44 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী কুচবিহারে এসে পৌঁছেছে। এবং যে এই যে 44 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেই বাহিনী দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ বিরোধীরা যে দাবি করছিল যে প্রতিটি বুথেই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানতে পারছি যে আমাদের জেলায় যতগুলো বুথ আছে, আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রে হচ্ছে 2010টি বুথ আছে। তো এর মধ্যে 1060টি বুথেই কেবল কেন্দ্রীয় বাহিনী থাকবে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যালো, বলছিলাম এতে এতে কি প্রতিক্রিয়া? কারণ ভোট কর্মীরাও তো একসময় দাবি করছিল যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী না থাকলে পরে সমস্যা হবে। কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে? দেখো, আমরা খবরেতে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে ভোট কর্মীরা কিন্তু তারা অবরোধ করেছে যে প্রতিটি ভোট বুথে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে এবং ভোট কর্মীদের যাতে নিরাপত্তা দেওয়া হয়, সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব জেলা প্রশাসনকে নিতে হবে। এ নিয়ে কিন্তু বিক্ষোভ হয়, শুধু কুচবিহার শহরে নয়, তুফানগঞ্জ, মাথাভাঙা, দিনারায় এবং মেখলিগঞ্জে সব জায়গায় কিন্তু এই ভোট কর্মীদের নিয়ে কিন্তু ভোট কর্মী কিন্তু বিক্ষোভ দেখায়। কিন্তু তারপরেও কিন্তু এখন পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে কিন্তু প্রতিটি বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হবে না। একদমই, আমরা আবার পরে যোগাযোগ করার চেষ্টা করব, কি পরিস্থিতি রয়েছে জানার চেষ্টা করব। কিন্তু মূলত যে ঘটনা সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে থাকছে না, এটা নিয়ে কিন্তু চাপা অসন্তোষ একটা তৈরি হয়েই আছে, আগের থেকেই আন্দোলন হচ্ছিল। আমরা এখন কিছুটা প্রচার নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলি। শেষ প্রচার, আজকেই শেষ প্রচার শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল ভোট কর্মীরা বিভিন্ন বুথে যাবেন, তারপরে আগামী পরশু হচ্ছে ভোট হবে। ভোটের কি প্রস্তুতি রয়েছে, শেষ প্রচারে কারা কারা কীভাবে প্রচার করছে তার একটা চিত্র তুলে ধরেছি এর আগেই আপনাদের। আমাদের কিছু বক্তব্য আছে, যারা প্রার্থী, সেই প্রার্থীদের কিছু বক্তব্য রয়েছে, সেই প্রার্থীদের বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব। আজকে নিশীথ প্রামাণিক তিনি হচ্ছে প্রচার করতে করতেই আমাদের কিছু বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। শহরের কোথায় কোথায় প্রচার করলেন, কিভাবে করলেন? দেখুন, আজকে শেষ দিনের প্রচার, আমরা প্রচারের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমরা সকাল 6টার থেকেই প্রচার শুরু করেছি এবং বিভিন্ন জায়গায় কুচবিহার জেলার একদম প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আমরা একদম শেষ মুহূর্তে অন্তিম লগ্নে এসে আমরা কুচবিহার শহরের যে প্রচার, সেই প্রচার আমরা করছি এবং আমরা চেষ্টা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত যত বেশি করে লোকের কাছে পৌঁছানো যায় এবং লোকের কাছে আমরা ভোট প্রার্থনা করতে এই চেষ্টাই আমরা। দীর্ঘদিন পর কুচবিহার শহরে প্রধানমন্ত্রী আসলো, আপনার সমর্থনে কি বলবেন? দেখুন, এটা তো সত্যি একটা গর্বের বিষয় এবং একটা আবেগের বিষয় যে দীর্ঘ 34 বছর পর কুচবিহার জেলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি এসছেন এবং শুধু প্রধানমন্ত্রী নন, এমন একজন ব্যক্তিত্ব যে বিশ্বের কয়েকজন যে ব্যক্তিত্ব রয়েছে তার মধ্যে এটা আমাদের আবেগ এবং এটা আমাদের গর্বের বিষয় যে ওনার মতন একজন মহান ব্যক্তিত্বকে আমরা কুচবিহার জেলা পেয়েছি। জেতার বিষয়ে কতটা আশাবাদী? দেখুন, জেতার বিষয়ে আমরা নিশ্চিত এবং আমরা যেদিন প্রথম এসে নেমেছিলাম এবং মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে সেদিনই আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। এখন যা প্রতিযোগিতা হচ্ছে সেটা দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য যারা আছে তারা প্রতিযোগিতা করছে। নিশীথ প্রামাণিক আমাদের কাছে যতটুকু খবর আছে, আজকে দিনহাটা, নাজিরহাট এবং কুচবিহার শহরে প্রচার সারলেন এবং শেষ প্রচার শহরের বিভিন্ন এলাকায় তিনি যাওয়ার চেষ্টা করলেন এবং যা বক্তব্য দিলেন সেটা শুনলেন। প্রধানমন্ত্রী আসাতে যে তাদের অনেকটাই প্লাস হয়ে আছে সেটাও বোঝানোর চেষ্টা করলেন। আমরা এরপরে আমাদের কাছে রয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারীর বক্তব্য, আমরা সেটাও আপনাদের শোনানোর চেষ্টা করব। দিনের প্রচার কিভাবে সারছেন? শেষ দিনের প্রচারে যতটা পারি আমরা মানুষের কাছে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। শেষ লগ্নেও আমরা সেই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করছি। গতকাল মুখ্যমন্ত্রীর সভা গেল, তারপরে কি মনে হচ্ছে বেশি ভোটে জিতবেন?
আমরা মানুষের উচ্ছ্বাস, মানুষের উদ্দীপনা, এটা আমাদেরকে আরও বেশি উল্লাসিত করেছে। যেখানেই যাচ্ছি সেখানেই বলছে যে মোদি সেদিন আমাদের এই কুচবিহারে এসে তিনি এই আমাদের কুচবিহারবাসী, উত্তরবঙ্গবাসী তথা আমাদের বেকার এখানকার ছেলেমেয়েদের জন্য তিনি কোনো কথাই বললেন না, শুধু কতগুলি চমক ঝমকের কথা বলে তিনি এই জায়গার থেকে বেরিয়ে গেলেন। তাই মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরেছেন, এটা আমাদেরকে আরও উল্লাসিত করেছে। শেষ দিনের প্রচার কিভাবে সারছেন? আপনারা শুনলেন পরেশ অধিকারীর বক্তব্য এবং তার আগে নিশীথ প্রামাণিকের বক্তব্য শুনেছেন। এবং মূলত যে লড়াইটা নিশীথ প্রামাণিক ভার্সেস পরেশ অধিকারী বা পিয়া রায় চৌধুরী বা যে বাম প্রার্থী রয়েছেন গোবিন্দ রায়, এদের থেকেও কিন্তু এবারের ভোটে 19-এর লোকসভা ভোটে যেটা হয়ে উঠেছে সেটা হচ্ছে যে একদিকে প্রধানমন্ত্রী কুচবিহারের মতো একটা লোকসভা কেন্দ্রে তিনিও প্রচার করতে চলে আসলেন, সভা করতে চলে আসলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারে 3টি সভা করলেন, নর্থ বেঙ্গলে 12 দিন ধরে পড়ে আছেন, বিভিন্ন জায়গায় সভা করছেন। লড়াইটা অনেক বেশি মাথায় মাথায় হচ্ছে এবং যেটা তৃণমূল কংগ্রেসের কুচবিহারের ক্ষেত্রে দেখা গেছে সেটা যে যত বেশি না প্রার্থীকে প্রচারে সক্রিয় দেখা গেছে তার থেকে অনেক বেশি সক্রিয় দেখা গেছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে। কীভাবে দেখছেন সম্রাট এটাকে? না দেখুন, এটা কিন্তু কোনো মানে বিক্ষিপ্ত ঘটনা বা এটা নতুন কোনো ঘটনা না। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফর যদি বলেন, মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফর কিন্তু একটা রুটিন সফরের মতো ধরতে পারেন। কারণ আমরা দেখেছি বিগত 7 বছর ধরে, যতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসনভার সামলে এসছেন, উনি উত্তরবঙ্গটাও কিন্তু দক্ষিণবঙ্গের মতো সমানভাবে দেখেছেন এবং নারিশ করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি প্রায় প্রত্যেক মাসে অথবা 1 মাসের অল্টারনেটিভে উত্তরবঙ্গ সফর কিন্তু উনি ওনার শিডিউলে সবসময় আমরা পেয়েছি। হ্যাঁ, মানে ধরুন জানুয়ারি মাসে আসলো, ফেব্রুয়ারি মাসে না আসতে পারলেও মার্চ মাসের ফার্স্ট উইকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উত্তরবঙ্গ সফর রেখেছেন। এরকম কিন্তু সিকুয়েন্সে উনি উত্তরবঙ্গ সফরটা রেখেছেন। এ থেকে কিন্তু প্রমাণিত হয় যে উত্তরবঙ্গটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের মতোই সমান গুরুত্বপূর্ণভাবেই দেখেন। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আমলাদের নিয়ে বৈঠক, প্রত্যেক মাসে মাসে প্রায় রিভিউ মিটিং, কতটুকু কাজ হলো এবং যে সমস্ত কাজগুলো পরিকল্পনা দেওয়া আছে সেই পরিকল্পনাগুলি কতগুলো বাস্তবায়িত হলো, কতটা এখনও বাস্তবায়িত হয়নি, যতটুকু বাকি আছে সেটা বাকি কত সময়ের মধ্যে সেটাকে বাস্তবায়িত করা যাবে। এই ধরনের মিটিংগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়মিত বেসিসে এখানে করে এসছে। এবং তার উল্টো দিকে যদি আপনি বলেন প্রধানমন্ত্রীর সফর, সেটা একদম শুধুমাত্র নির্বাচনী সফর, এছাড়া আর কোনো ব্যাপার নেই। কেন কুচবিহারকে বা পশ্চিমবঙ্গকে নরেন্দ্র মোদীর মনে পড়েছে ভোটের আগে, এটা তো স্পষ্ট। কারণ এর আগে আমরা এরকমভাবে নরেন্দ্র মোদীকে আসতে পশ্চিমবঙ্গে আমার মনে হয় না 5 বছর উনি খুব বেশি এসছেন। তো সুতরাং এই দুটো সফরের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। একটা হচ্ছে দায়বদ্ধতার সফর, আর একটা হচ্ছে চমকের সফর, একটা হচ্ছে ভোটের সফর। তো দায়বদ্ধতার সফর মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছেন, করে আসবেন। যতদিন উনি পশ্চিমবঙ্গের শাসনভার সামলে যাবেন ততদিন উনি এইভাবেই আসবেন। আমি অনুপমদার কাছে আসবো। প্রধানমন্ত্রীর আশা নির্বাচনী প্রচারে কতটা সহায়ক হবে ভোটের ক্ষেত্রে? প্রধানমন্ত্রী কোচবিহার সফরে আসা, প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের কোচবিহার শহরে আসার জন্য, রাজার শহর। আর উনি যেটা বললেন মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রীর এই সফরের তুলনা করলেন, যার ঘাড়ে এত বড় একটা দেশ, যাকে পাকিস্তানের চিন্তা করতে হয়, চীনের চিন্তা করতে হচ্ছে, বিদেশের চিন্তা করতে হচ্ছে, সেই জায়গায় মমতা ব্যানার্জির সফরের সাথে প্রধানমন্ত্রীর সফরের তুলনা করা, আমি জানি না সম্রাটবাবু কোন দৃষ্টিভঙ্গিতে এটা করলেন। আজকে মমতা ব্যানার্জি কোচবিহারে এলেন, খুব ভালো কথা, আমাদের সকলের মুখ্যমন্ত্রী। তার নিশ্চয়ই খবর আছে যে কুচবিহারের মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি। এই বিষয়ে তিনি যদি একটা কথা বলতেন যে মানুষ, কোচবিহারের মানুষ আপনারা ভোট দেবেন, তিনি যদি মুখ্যমন্ত্রী হিসাবে মানুষকে ভোট দেবার ব্যবস্থাটা করে দিতে পারতো, তাহলে আজকে আমরা কেন্দ্রীয় বাহিনী বলছি, তাহলে আমরা মমতা ব্যানার্জি বলতাম। যদি উনি মানুষের গণতান্ত্রিক অধিকার, আমরা কিচ্ছু চাই না, তার কাছে আমাদের চাওয়ার কিছু নেই, শুধু অধিকার, গণতান্ত্রিক অধিকারটা তিনি যদি একটা বার মঞ্চের থেকে বলতেন যে মানুষ যে গণতান্ত্রিক অধিকারটা হারিয়েছে পঞ্চায়েত নির্বাচনে, এই নির্বাচনে আপনারা সবাই ভোট দেবেন, অবাধে ভোট দিতে পারবেন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছি, পুলিশ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে,
সমস্ত প্রশাসনিক দিক থেকে আপনাদের পাশে থাকবে। না, এটা সাধারণ মানুষের আলাদা কাছে করে বলার কোনো প্রয়োজন নেই তো, কারণ কেন হচ্ছে তিনি রাজ্যের প্রশাসনিক দায়িত্বে তিনি আমাদের তিনি প্রধান, কুচবিহার রাজ্যের নির্বাচনে প্রশাসনিক দায়িত্বে তিনি প্রধান, তিনি এত দায়িত্বভার যিনি খবর রাখেন, সামলাচ্ছেন, তিনি এত খবর রাখেন, নিজেই এসে বলে গেছেন বাংলার মানুষ যে ভোট দিতে পারছে না, এই খবর রাখবে না? যথেষ্ট তিনি এটা দেখবে না? তার দলের লোক ভোট দিতে পারেনি, তার দলের লোক ভোট দিতে পারেনি, এই খবরটা তার কাছে আছে। এটা আপনারা ভুল জানেন, এরকম কোনো ব্যাপারই নেই। আপনারা তিনি এটা কোনো ভুল জানেন। গঠনমূলক বক্তব্য রাখেননি। সুমিতেশ দা যেটা বললেন প্রধানমন্ত্রীর সফর, সেটা মানুষ আবেগের টানে মানুষ এখানে এসেছে, প্রধানমন্ত্রী এসেছে না, তাকে একটাবার দেখবার জন্য মানুষ এসেছেন, যাকে বিদেশ সারা দেশ সারা পৃথিবী এটা ঠিকই বলেছেন। যে মোদি মোদি বলছে, প্রধানমন্ত্রীর টানে কে সেই মোদি? লোকে প্রধানমন্ত্রীকে সারা দেখতে পৃথিবী বলেছে। মোদি মোদি একটা আওয়াজ, একটা সুর। আজকে বাচ্চা কাচ্চা সবার মুখে একটাই শুধু মোদি 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 মোদি। কে সেই মোদি? সে মানুষটিকে একবার দেখবার জন্য এখানে বিজেপির লোক শুধু এসেছে আমি সেটা বলি না, মানুষ তাকে একবার ভালোবেসে দেখার জন্য এসেছে। আর বিজেপির লোক তো আসতেই পারেনি, বিজেপির লোক সব রাস্তায়, হাজার হাজার লক্ষ লক্ষ লোক। যদি 1:30 কিংবা 2টোর দিকে আমাদের এই সমাবেশটা হতো, তাহলে কুচবিহার শহর অবরোধ হয়ে যেত। আমার বিজেপির লোক মাঠে প্রবেশ করতে পারেনি। আমার সিতাই থেকে যারা আসছে, শীতলকুচি থেকে যারা আসছে, সমস্ত রাস্তায় তারা আটক ছিল, তারা এখানে এসে পৌঁছতে পারেনি। আপনাদের পারেনি স্বাভাবিকভাবে, কারণ হচ্ছে আপনাদের মাঠটা তো আগেই আপনারা আসাম থেকে লোক নিয়ে এসে ভরিয়ে দিয়েছেন। আমরা দেখেছি হলুদ ফ্ল্যাগ নিয়ে মাঠ নিয়ে যেটা ঘটনা ঘটেছে, এটা গাড়িতে কুচবিহারের লাগিয়ে লজ্জা। লোকে এটা এই লজ্জা যাতে কুচবিহারের বাইরে না যায় সেটাই ভালো। আমি যে কুচবিহারে বসবাস করি, আমি কুচবিহারের একজন নাগরিক, যে কুচবিহারের লজ্জা মানে আমারও লজ্জা। মাঠ নিয়ে যে ঘটনা ঘটেছে, এটা যাতে অন্য রাজ্যে অন্য জেলা না জানে সেটাই ভালো। আমি সম্রাট বাবুকে বলবো, এই মাঠ নিয়ে যা হয়েছে কুচবিহারের মানুষ জানে। আমি আপনার জ্ঞাতার্থে একটা কথা বলছি, জ্ঞাতার্থে আপনার তৃণমূল কংগ্রেসের মাঠটা বুক করা ছিল 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখ। 5 তারিখ, 6 তারিখ মাঠটা বুক করা থাকা সত্ত্বেও আপনাদের যেহেতু 7 তারিখে নরেন্দ্র মোদীর সভা হচ্ছে, এটা কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসের এই সৌজন্যতা যে আপনারা 6 তারিখে মাঠটা পেয়েছেন, মাঠটা সাজানোর জন্য। এরপরে যদি আপনার কোনো বক্তব্য থাকে এই ব্যাপারে আপনি বলতে পারেন। নির্বাচন কমিশন দায়বদ্ধ, নির্বাচন কমিশনের একটা দায়বদ্ধতা থাকে রাজনৈতিক দলগুলোর প্রতি। আজকে আমরা যখন অমিত শাহের এখানে আমরা গণতন্ত্র, অনুপম দা আমি নেব, আমি একটু প্রচার কি হচ্ছে সেটা জেনে নেই। আমাদের প্রতিনিধি রয়েছে চন্দন দাস, সে কুচবিহার শহরের বিভিন্ন প্রচারগুলো কভার করছে। চন্দন, কে কে প্রচারে নামলো, কি আছে প্রচারের অবস্থা আমাদের জানাও। দেখো, আজকে কিন্তু একদম শেষ দিনের প্রচার, প্রথম লোকসভা ভোটের। সেখানে কিন্তু প্রতিটা পার্টি কিন্তু তারা প্রচার শুরু করে দিয়েছে। বিজেপি সকাল থেকেই প্রচারে নেমেছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই কিন্তু প্রচার শুরু করে দিয়েছে শহরের মধ্যে। তাদের মিছিল, কেউ বা টোটো নিয়ে মিছিল করছে, কেউ পায়ে হেঁটে, সবাই কিন্তু মিছিল করে আজকে কিন্তু টাইমের আগেই তারা কিন্তু সবার একটা কথাই, যতটা পারে মানুষের কাছে আজকের দিনে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করছে তারা। অন্যদিকে কুচবিহার শহরে প্রশাসনিক কি তৎপরতা দেখতে পাচ্ছ? প্রশাসনিক যে তৎপরতা রয়েছে, যে ইভিএম ভিভিপ্যাট যা আছে তা কিন্তু ইতিমধ্যে ডিএম অফিস থেকে তা কিন্তু জিআরডিসি তে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ প্রোটেকশনের মধ্য দিয়ে। তাছাড়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু রুট মার্চ শুরু হয়ে গেছে, আরো কেন্দ্র বাহিনী ঢুকেছে, তাদেরকে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় রুট মার্চ তারা করছে। একদমই। আমরা চন্দনের কাছ থেকে জানলাম শহরের শেষ প্রচার কি হচ্ছে, এবং চন্দন তোমাকে আবার পরে ধরার চেষ্টা করব, ধন্যবাদ আপাতত। মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে সব দলই প্রচারে নেমেছে এবং শেষ প্রচার স্বাভাবিকভাবেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। আর যেটা হয় শেষ প্রচারে গ্রামের মানুষ গ্রামের মতো করে প্রচার করে এবং শহর কেন্দ্রিক প্রচারটা একটু বেশি হয়, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শহর কেন্দ্রিক প্রচারের প্রবণতা বেশি এবং সব দলই কিন্তু শহর কেন্দ্রিক প্রচারটা করছে। পাশাপাশি আমরা সকালবেলায় দেখেছি পিয়া রায় চৌধুরী, কংগ্রেসের যে প্রার্থী, তিনি প্রচার করেছেন এবং তারও কিছু বক্তব্য আমরা পেয়েছি। সেই বক্তব্য একটা শোনার চেষ্টা করব। কিভাবে সারবেন কি মনে হচ্ছে? শেষবেলার প্রচার যেটা আমি সারবো, প্রত্যেকটা মানুষের কাছে আমি জানাবো যে তারা সঠিক জায়গায় সঠিক ভোটটাকে দিন এবং তাদের যে শান্তিচেতা মানুষরা আছে, শান্তির জন্য তারা একজন স্বচ্ছ প্রার্থীকে নির্বাচন করবে এই আশা রেখে আমি তাদের কাছে ভোট কামনা করব এবং তারা আমাকে আশীর্বাদ করুন। পরপর 2 দিন কুচবিহার শহরে দুটো দলের বড় বড় হেভিওয়েট অর্থাৎ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা করেছে, তারপরে আপনি কি আশা করছেন এবার? তারপরেও আমি বৃহত্তর আশা করছি এবং কোচবিহারবাসী যে আছেন আমার পাশে, সেটা আমি প্রত্যেকে ডোর টু ডোর ঘুরে আমি কিন্তু বুঝতে
পেরেছি তারা আমার পাশে আছেন। আজকে পরপর দুটো বড় লিডাররা এসে মিটিং করলেই সেখানে বাইরে থেকে নিয়ে আসা কিছু জনমানুষকে এখানে গ্যাদারিং করানোটাই সেটা কিন্তু বড় কথা নয়। আমার মানুষের যতক্ষণ না ভালো করতে পারছি ততক্ষণ সেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট হয় না, সুতরাং সেটা কোনো এফেক্ট করছে না। জেতার বিষয়ে কতখানি আশাবাদী? আমি এখনো বলবো, আগেও বলেছি, জেতার বিষয়ে আমি 100% আশাবাদী। কারণ কোচবিহার মানুষ তারা স্বচ্ছ ভারতভক্তির মানুষ, তারা ভালো বাসার মানুষ, তারা আমাকে ভোট দেবেন। আসতে যাও আসতে যাও আসতে যাও। আপনারা দেখলেন শুনলেন পিয়ারা চৌধুরীর বক্তব্য। শিক্ষিকা পেশায় এবার প্রার্থী হয়েছেন কংগ্রেসের থেকে। আমরা বিভিন্ন প্রার্থী সম্পর্কে যতটা জানি, একমাত্র মহিলা প্রার্থী হচ্ছে কুচবিহার থেকে দাঁড়িয়েছেন পিয়ারা চৌধুরী, কংগ্রেসের হাত চিহ্ন প্রতীকে। এছাড়াও বাম প্রার্থী রয়েছেন গোবিন্দ রায়, তিনিও পেশায় শিক্ষক ছিলেন, এখন সম্ভবত অবসরপ্রাপ্ত। গোবিন্দ রায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু প্রচার সুমিতেশদা, আমাদের প্রার্থীও শিক্ষক, আমাদের প্রার্থীও একজন শিক্ষক, একদমই নিশীথ প্রামাণিক, তিনিও প্রাথমিক শিক্ষক, আমরা সেটাও জানি, সেটাও বলে দেওয়া উচিত ছিল, সরি ওখানে। তো যাই হোক, আমরা মূলত হচ্ছে যেটা আজকে আলোচনায় না, মানে শিক্ষক এবং ব্যবসায়ী দুটোই তো। না, ব্যবসা তো কেউ সবাই করতে পারে, শিক্ষক এবং ব্যবসা। সেটা আলাদা বিষয়, কিন্তু অফিসিয়ালি তিনি একজন শিক্ষক। হ্যাঁ, শিক্ষক আমাদের এবং প্রার্থী, আমি আমাদের প্রার্থী শিক্ষক একজন। আমি তাই বলেছি, কে কি ব্যবসা করে সেটা তো খবর দেয়। মানে হচ্ছে যে চার রাজনৈতিক দলের কথা বারবারই উঠে আসে, যারা খুব ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীর মধ্যে পড়ে আর কি, কংগ্রেস, বাম, তৃণমূল, বিজেপি। তার মধ্যে হচ্ছে যে আমরা তিনজনকে শিক্ষক হিসাবে দেখছি আর কি। পরেশদা শিক্ষক কিনা আমি এই ব্যাপারে জানি না, ক্লিয়ার না, বা পরেশ অধিকারীকেও আমাকে একটু শুনে নিতে হবে তিনিও শিক্ষকের পেশার সঙ্গে যুক্ত ছিলেন কিনা, কি ছিল নাকি এরকম জানো? না, এটা প্রার্থীর সাথেই তো এটা বোঝা যাবে, প্রার্থীর হলফনামাতেই পরিষ্কার। যাই হোক, এক হচ্ছে তো তিন শিক্ষকের লড়াই, খারাপ নয়, এটাও একটা ভালো প্রসঙ্গ। পাশাপাশি যে আরেকটা জিনিস বলি, যে আজকে কিন্তু 5টার পর থেকে প্রচার শেষ হয়ে যাচ্ছে। প্রচার শেষ হয়ে যাওয়ার পর মূলত আমাদের কুচবিহারের যে কালচার আমরা দেখি, সেটা প্রত্যেকে হচ্ছে নিজেদের এলাকায় এলাকায় ঢুকে যায় এবং এলাকায় এলাকায় গিয়ে নিজেদের বুথটাকে যতটা ভাবে সাংগঠনিকভাবে সাজিয়ে রাখার, সেফ রাখার চেষ্টা করে। সেটা কে কতটা সমর্থ হবে সেটা করতে, আর যে এটা করতে পারে তার হাতেই কিন্তু বুথ থাকে। এটা কুচবিহারে আমি সেই বাম জামানার থেকে দেখে আসছি। সেটা কি এবারে অক্ষুণ্ণ থাকবে, কি মনে হয়? এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করেছি, আমরা সেটা ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে সেটা আমরা এই মুহূর্তে আমরা বলবো না। প্রত্যেকটি রাজনৈতিক দলের কিছু গোপনীয়তা থাকে, কারণ বিগত দিনের থেকে আমরা যে শিক্ষা নিয়েছি, আমরা নিজেরা তৈরি, আমরা বুথ লেভেলে বুথকে শক্তিশালী করেছি। আমাদের যে রাষ্ট্রীয় অধ্যক্ষ, তার নির্দেশ অনুযায়ী আমরা শুরু থেকে, এই লোকসভা নির্বাচনের শুরু থেকে আমরা বুথকে শক্তিশালী করেছি, বুথকে মজবুত করেছি। এটা শিক্ষা নিয়েছি আমরা পঞ্চায়েত নির্বাচনে। সাধারণ মানুষ পয়সা খরচ করে, রিক্সা করে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েছে, তাকে যেভাবে অপমানিত হয়ে আবার ভোট না দিয়ে ফিরে আসতে হয়েছে, গ্রামের মানুষ, রাজনৈতিক দল হিসেবে আমরা সেদিন থেকে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়েছি যে ভোট আমরা করাবো। এবার আমরা ভোট করাবো, মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করব। একদমই। আর সুমিত, আরেকটা কথা বলি, আমার কাছে এইমাত্র একটা ফোন এলো, আমরা 100% কেন্দ্রীয় বাহিনী আসবে, এটা এখনো আমরা আশাবাদী, এটা আমরা এখনো আশা রাখছি। আপনি যেটা বললেন যে প্রায় 900 কতগুলো বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, যেহেতু এখনো সময় আছে। কেন্দ্রীয় বাহিনী প্রতিটি মুহূর্তে যোগাযোগ হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে। আমি সমস্ত যারা ভয় পাচ্ছে, যে সমস্ত ভোটকর্মীরা ভয় পাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোট করাতে যাবে না, তাদের আশ্বস্ত করছি, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দলগতভাবে আমাদের যে সেন্ট্রাল লিডার আছে তাদের সাথে আমরা প্রতি মুহূর্তে কথা বলছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে, এবং 100% যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে তার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদমই। 100% বুথে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে অবশ্যই ভালো, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত আমাদের কাছে জেলা প্রশাসনের থেকে যে তথ্য পাঠিয়েছে, সেই তথ্য অনুযায়ী যে পরিমাণ
বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে সেটার সংখ্যা বলে দেওয়া হয়েছে এবং লিখিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইলেকশন কমিশন যেভাবে জানায় সেইভাবেই আমাদের তথ্যগুলো পাঠিয়েছে। তাতে হচ্ছে 1060টা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে, এরকমই তথ্য। সেটা যদি বেড়ে 210টা বুথেই থাকে অবশ্যই ভালো লক্ষণ, ভালো। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সেই আশাটাই করব, সেই প্রার্থনাই করব। আমরা হচ্ছে আরও জানার চেষ্টা করব মাথা ভাঙাতেও কিন্তু আজকে শেষ প্রচার নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, প্রায় প্রত্যেকটি দল সেখানে প্রচার করেছে। আমরা জানার চেষ্টা করব মাথা ভাঙাতে কী ধরনের প্রচার হয়েছে, যদি আমাদের সেই প্রতিনিধিকে ধরতে পারি। যাই হোক, কোনো কারণে পাওয়া যাচ্ছে না, আমি পরে আবার চেষ্টা করব। মূলত যে বিষয়টা দেখা গেল সেটা হচ্ছে যে আজকে একদিকে কিন্তু শেষ মুহূর্তের প্রচার এবং চূড়ান্ত প্রস্তুতি। ইভিএম চলে যাচ্ছে জেলা শাসকের দপ্তর থেকে, যাচ্ছে ডিআরডিসিতে, যেখান থেকে কালকে ডিস্ট্রিবিউশন করা হবে। বুথে বুথে যাবেন ভোটকর্মীরা কালকে, এবং ভোটকর্মীরা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন ভোটকর্মীদের যে সমস্ত রকম নিরাপত্তা তাদের দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে যে এই তথ্য আমাদের কাছে আছে, ভোটকর্মীরা রাজ্য পুলিশের উপরে ভরসা করতে পারছিলেন না বলেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিলেন, এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু 1060টা বুথে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিতে পারছে। আমরা একটা প্রসঙ্গে নিশ্চিত হতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে বিজেপির প্রতিনিধি আছেন অনুপম দা আমাদের জানালেন যে শেষ পর্যন্ত আশা করা যায় 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেটা একদমই ভালো লক্ষণ। আমি সম্রাটের কাছে যাব। সম্রাট, শেষ মুহূর্তের প্রচারে কি মনে হয় তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে গেল? দেখুন, আমি কিন্তু মানে আগেও বলেছি, আবার আমার কথাগুলোরই পুনরাবৃত্তি করেছি। শেষ মুহূর্তের প্রচার বলে আমাদের কাছে কিছু নেই। এই কারণেই নেই, কারণ হচ্ছে আমরা সারা বছর আমাদের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন তারা কিন্তু মানুষের সাথে আছে, এবং সেই জন্য সারা বছর আমাদের আলাদা করে কোনো ইলেকশনের জন্য কোনো নির্বাচনী প্রচারের খুব একটা প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকালে আমরা দেখছি যে একটা সাধারণ মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্য সরকার যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তার জীবন মালাটাকে সাজিয়েছে। আপনি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখনই সে একটা গাছের চারা পাচ্ছে, তারপর তার আস্তে আস্তে যখন সে প্রাইমারি স্কুলে যাচ্ছে সরকার থেকে তাকে স্কুলের ড্রেস থেকে শুরু করে জুতো, স্যান্ডেল, খাওয়ার, মিড ডে মিলের খাওয়ার, যাতে বেশিরভাগ সংখ্যক বাচ্চারা স্কুলমুখী হয়। এরপরে আস্তে আস্তে সে বড় হচ্ছে, সে যুবশ্রী পাচ্ছে অথবা কন্যাশ্রীর আওতাভুক্ত হচ্ছে, তারপরে তার মেয়েটার বিয়ের সময় তার রূপশ্রী হচ্ছে। এইভাবে দেখতে দেখতে আপনি যদি দেখেন একদম শেষ মুহূর্ত যখন মানুষ তার মৃত্যুটা পর্যন্ত হচ্ছে, তারপরেও সমব্যথী প্রকল্প নামে একটা প্রকল্প আছে যে মৃত্যুর পরেও কিন্তু তার পরিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য 2000 টাকা করে পাচ্ছে। তার মানে একটা মানুষের জীবনে কিন্তু এই তৃণমূল কংগ্রেস তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদম সেটাই আছে তার জীবনে। তার জীবনের প্রত্যেকটা অংশে কিন্তু তৃণমূল কংগ্রেস ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং নির্বাচনী প্রচার আপনি আলাদা করে কী করবেন? যে সমস্ত মানুষরা সরকারি প্রকল্পের সুবিধাগুলি নিয়ে পাচ্ছে, যারা এই সুবিধাগুলি ভোগ করছে, যারা মনে হচ্ছে যাদের জীবন উপকৃত হচ্ছে, তাদেরকে তো আপনার আলাদা করে নতুন করে বোঝানোর কিছু দরকার নেই যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। তারা কিন্তু তাদের যে জীবনটা আছে সেই জীবনের উপর ভিত্তি করে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সাথেই তারা থাকবে, এবং আমরা প্রচারে কিন্তু এই জিনিসগুলো বারবার দিচ্ছি। আপনি যদি আজকে দেখেন প্রত্যেকটা ব্লকে কিন্তু আলাদা আলাদাভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম প্রচারগুলো চলছে। আপনি মাথাভাঙাতে দেখছেন বিনয় কৃষ্ণ বর্মনের নেতৃত্বে, কল্যাণী পদের নেতৃত্বে মহামিছিল হচ্ছে। আমরা একটু আগে দেখে আসলাম কুচবিহার 1 নম্বর ব্লকে, ওখানে সুচিস্মিতা দেব শর্মা বলে আমাদের যে জেলা পরিষদের এসে আছেন, তার সাথে খোকন মিয়া যিনি ব্লক সভাপতি আছেন, তারা সাইকেল নিয়ে বেরিয়ে নির্বাচনী প্রচার করছেন। আমরা আমাদের প্রার্থীকে দেখলাম জলিল আহমেদের সাথে তিনি সব এখানে প্রচার করছেন। আমরা 2 নম্বর ব্লকে দেখেছি তিনি ওখানে ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে সারা ব্লক জুড়ে প্রচার চলছে। সুতরাং আমাদের প্রচারটা কিন্তু প্রত্যেকটা ব্লক লেভেল, প্রত্যেকটা অঞ্চল লেভেল, প্রত্যেকটা বুথ লেভেলে হচ্ছে। আলাদা করে আমাদের কুচবিহার শহরে এসে আমরা যেমন দেখলাম বিজেপি প্রার্থীকে, ওনারা সমস্ত নেতৃত্ব কুচবিহার শহরে এসে 100 জনের একটা মিছিল নিয়ে যাচ্ছেন, ঢাকঢোল পিটিয়ে একটা প্রচার একটা হাওয়া তুলতে যাচ্ছে।
সুতরাং এরকমভাবে আলাদা করে আমাদের প্রচার করার কোনো প্রয়োজন কিন্তু কোথাও পড়ছে না। একটা জিনিস দেখা গেছে মোহনদা এবার প্রচারে, এবং এটা নিয়ে আলোচনা হয়েছে কয়েকবার, সেটা হচ্ছে যে আপনারা এবার বেশিরভাগ ক্ষেত্রে রোড শোর উপরে আপনাদের প্রার্থী জোর দিয়েছে। রোড শোটা কেন? রোড শো বেশি জোর দেওয়া হয়েছে এটা আমি আপনার কাছে প্রথম শুনলাম, কিন্তু আমাদের যে মণ্ডল, আমাদের যে জেটপি ওয়াইজ আমাদের যে মণ্ডল মূলত মণ্ডল সভাপতি অঞ্চল ভিত্তিক, আমাদের শক্তি কেন্দ্র ভিত্তিক আমাদের যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো তার আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া আছে, তারা সেই নির্দিষ্ট এলাকায় তারা কাজ করছে। এবার জেলা নেতৃত্ব প্রার্থী তাদের সাথে গিয়ে যোগাযোগ করে সংযোগ করে সেখানকার মতন প্রচার করছে। এবার রোড শো যেটা হচ্ছে আপনি বললেন খুব বেশি হচ্ছে, কুচবিহারে একটা রোড শো আজকে হলো, আর রোড শো হয়েছে বলে এমনি মিটিং মিছিল আমাদের প্রায় দিনই হয়, শহর মণ্ডল করে, আমাদের এত শাখা সংগঠন আছে, সেই শাখা টিচার্স সেল আছে, আমাদের এখানে ওবিসি মোর্চা আছে, কিষাণ মোর্চা আছে, এক একজন এক এক মোর্চা এক এক সময় রোড শো করছে, তার জন্য একটু রোড শোটাও একটু বেশি মনে হচ্ছে আপনার কাছে। না, আমি প্রচারের কথা আপনি যেটা বললেন, সম্রাটবাবু যেটা বললেন, আমার যে বলার কারণটা ছিল সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গোটা দেশেই যারা একদম দেখবেন টলি বলিউডের অভিনেতা অভিনেত্রী রাজনীতি এসে প্রার্থী হয়ে যায়, তো যেমন ধরুন মুনমুন সেনের ক্ষেত্রে, মুনমুন সেনকে দেখলাম যে প্রচুর রোড শো করে বেড়ায়, এরকম নুসরাত, মিমি, এরা রোড শোর দিকে বেশি আগ্রহ দেয়। আবার ওইদিকে যদি আপনি ওই হেমা মালিনীর দিকে দেখেন, রোড শোর উপরে অনেক বেশি গুরুত্ব দেয়, কারণ এরা এই ধরনের প্রার্থী, তাদের দেখলেই মানুষ এগিয়ে আসে। আপনাদের প্রার্থীর মধ্যে এরকম একটা ইমেজ আছে কিনা? না, আমাদের প্রার্থী সাংগঠনিক, আমাদের প্রার্থী রাজনীতিটা বোঝে, তিনি রাজনীতি করে এসেছে এবং তিনি একজন পেশায় শিক্ষক, তিনি রাজনীতির সব কিছু তিনি বোঝেন, তিনি কোথায় যেতে হবে, তিনি কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, সেই বিষয়গুলো তিনি খুব ভালো মতন করে আলাদা করে স্ট্র্যাটেজি তৈরি করেছে। তারপরে জেলা তাকে যেখানে পাঠানো হয়েছে তিনি সেখানে গিয়েছে, নিজের থেকে যেখানে ডাক এসেছে তিনি সেখানে গিয়েছে, মণ্ডল সভাপতিরা যখন ডেকেছে তিনি তার কাছে গিয়েছেন। এইটুক সময়ের মধ্যে তিনি সব জায়গায় কভার করেছেন। সম্রাটবাবু যেটা বললেন যে প্রচারে, আমি তো মনে করছি দিন যত এগিয়ে আসছে তৃণমূল তত পিছিয়ে যাচ্ছে, কারণ প্রতিদিনই তৃণমূল থেকে শয়ে শয়ে হাজার হাজার মানুষ আমার দলে যোগ করছে, ভারতীয় জনতা পার্টিতে যোগ করছে। তাহলে দিন যত এগিয়ে আসবে, অর্থাৎ ভোটের দিন সম্রাটবাবুরা বলতে পারবে যে কি পরিস্থিতি তাদের দাঁড়াবে। অনেক সময় তো 4-5 জন নিয়ে মিটিং করে, ডাকে তারপর ডাইনে বাইরে দেখে আরো 2 জন চলে গেছে, কিছুক্ষণ পরে হয়তো এইমাত্র খবর আসতে পারে ওনার কোন নেতা আবার আমার দলে চলে গেল, এরকম পরিস্থিতি। আমার বিজেপির থেকে একটা লোক আপনারা নিতে পারেননি কুচবিহার জেলায়। আমার বিজেপি ভারতীয় জনতা পার্টি যে আদর্শ, সেই আদর্শচ্যুত হবে না, তারা বসে যাবে। আমি এক মিনিট থামাবো, আমি আলিপুরদুয়ার নিয়ে একটু জেনে নিই, আমাদের রিপোর্টারকে বলতে পারলাম। প্রকাশ, হ্যালো, প্রকাশ শোনা যাচ্ছে? বলছিলাম আলিপুরদুয়ারে শেষ মুহূর্তের প্রচার কিরকম হয়েছে, কারা কারা নেমেছিল পথে? এখন পর্যন্ত প্রত্যেক প্রার্থীরাই কিন্তু তাদের নিজেদের কর্মীদের নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় জেলায় তারা প্রচার চালাচ্ছেন। তারা সকাল থেকেই কিন্তু আজকে শেষ দিনের প্রচার রয়েছে। সেই বাজারে কিন্তু আজকে সকালে আকাশের অবস্থা একটু খারাপ থাকলেও তার বেলা 10টা নাগাদ কিন্তু আকাশের পরিস্থিতি ঠিক হয়ে যায়। আবহাওয়া ঠিক হওয়ার পরে কিন্তু তারা তড়িঘড়ি তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় কংগ্রেস, বিজেপি, তৃণমূল প্রত্যেক প্রার্থী কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রচার দ্রুততার সঙ্গে তারা সারছেন। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বিকেল 5টা পর্যন্ত কিন্তু তারা প্রচার চালাবেন। জেলায় এই আমাদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র একটি বিশাল বড় এলাকা নিয়ে কেন্দ্রটি রয়েছে। সেই কেন্দ্রতে কিন্তু এখনো পর্যন্ত বুথ সংখ্যা রয়েছে 1834টি এবং ভোটার কিন্তু মূল ভোটার 16,82,285 জন ভোটদাতা রয়েছে। না, বলছি যে সিআরপি কেন্দ্রীয় বাহিনী যেটা, সেটা কি পর্যাপ্ত এসছে আলিপুরদুয়ারে? এখনো পর্যন্ত জেলা প্রশাসন থেকে যেটা জানা গেছে, আমাদের আলিপুরদুয়ার কৃষিতে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হবে নির্বাচনের দিন। তার কারণ যদিও 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলাতে তারা বিভিন্ন জায়গায় রুট মার্চ চালাচ্ছেন। বাকি সেই সমস্ত কোম্পানিগুলো আসবার কথা হয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু আজকে আলিপুরদুয়ার জেলায় অতি দ্রুততার সঙ্গে তারা কিন্তু পৌঁছে যাওয়ার বলে খবর পাওয়া যাচ্ছে। সুবিধা।
ঠিক আছে, প্রকাশ মণ্ডল আমাদের আলিপুরদুয়ারের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আচ্ছা, আমি দুটো কথা বলবো। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গাগুলো আমরা শুনলাম। সম্রাট, তুমি কি যেন বলছিলে? হ্যাঁ, আমি দু তিনটে ব্যাপার নিয়ে ছোট ছোট করে একদম এক লাইন করে একটা কথা বলবো। প্রথম কথা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির তৎপরতার ওনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি। আমরা সবাই জানি মহেশতলা বাই ইলেকশন, মহেশতলা 2016 সালে মহেশতলার ইলেকশনে যিনি বিধায়ক হয়েছিলেন তার প্রয়াণের পরে মহেশতলা বাই ইলেকশন এই লাস্ট 7-8 মাস আগে হয়ে গেল। সেখানে কিন্তু যেই সময় 2016 সালে ভোট হয়েছিল সেই সময় তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন তিনি প্রায় 12,000 কত ভোটে জিতেছিলেন। আমরা দেখলাম মহেশতলা একটা বিধানসভায় মাত্র বাই ইলেকশনের সময় প্রায় 25 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হলো। এই বাই ইলেকশনের রেজাল্টে কিন্তু তৃণমূল কংগ্রেস 60,000-এর উপরে বেশি ভোটের লিডে জিতেছে, প্রথম কথা। সুতরাং ওনারা কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকুক, আমি ওনাদের আপত্তি করছি না, কিন্তু তার সাথে সাংগঠনিক কাজগুলো ওনাদের করা উচিত, ওনাদের জ্ঞাতার্থে। এটা একটা ইনফরমেশন দিল। আর দু নম্বর যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে, আপনি বলছিলেন রোড শো নিয়ে যে কথাটা বলছিলেন, আমি এর আগেও আমার একটা প্রোগ্রামে এখানে দাঁড়িয়ে বলেছি, রোড শো বেসিসে প্রোগ্রাম কারা করে? যাদের সাংগঠনিক দুর্বলতাটা প্রবল। কারণ কি, একটা রোড শো করতে গেলে ধরুন আমি 500 লোক নিয়ে যদি রোড শো করতে যাই, সেই 500 লোককে আমি 30টা গাড়িতে করে নিয়ে আমি যে কোনো জেলার যে কোনো প্রান্তে ঘুরে আমি কিন্তু রোড শোটা সাকসেসফুলি করতে পারবো। কিন্তু আমাকে যদি স্ট্রিট কর্নার থেকে শুরু করে অঞ্চল সম্মেলন, বুথ সম্মেলন, ব্লক সম্মেলন এমন করে যদি সাংগঠনিক কাজগুলো করতে হয়, তাহলে কিন্তু আমাদের বুথ লেভেল পর্যন্ত একটা সাংগঠনিক শক্তির দরকার হয়, যেটা বিজেপির আজকে নেই। এটা স্পষ্ট। কারণ হচ্ছে, আপনি একটা এই প্রোগ্রামগুলো দেখলে স্পষ্ট বুঝে যাবেন। আজকে আমরা দেখছি বিজেপির প্রচার মানে প্রার্থী এবং জেলা সভানেত্রী যিনি আছেন এনাদের দুজনকে ঘিরেই আমরা প্রচারটা দেখছি। আলাদা আলাদা করে বিভিন্ন যে সমস্ত শাখা সংগঠনগুলো থাকে তাদের কিন্তু আমরা আলাদা করে কোনো প্রোগ্রাম দেখিনি এখন পর্যন্ত, আমার চোখে অন্তত পড়েনি। আমি জানি না মিডিয়ার চোখে পড়েছি কিনা, কিন্তু আপনি সেখানে তৃণমূল কংগ্রেসের যদি দেখেন, তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে, তৃণমূল শিক্ষক সংগঠন থেকে শুরু করে, তৃণমূল মহিলা, তৃণমূল যুব, তৃণমূল মাদার, সমস্তরাই সবাই কিন্তু নিজস্বভাবে আলাদা আলাদা করে প্রোগ্রাম করে যাচ্ছে। এবং আমাদের প্রার্থী নিজে কনফিউজ হয়ে গেছে কোন প্রোগ্রামে যাবে কোন প্রোগ্রামে যাবে না। অ্যাট এ টাইম হয়তো এমনও হচ্ছে যে 20টা প্রোগ্রাম একসাথে করছে, প্রার্থী 20টা জায়গায় পৌঁছতে পারছে না। তো এখানে কিন্তু বিস্তর পার্থক্য আছে। এই জায়গাটা সাংগঠনিক দুর্বলতা বা সাংগঠনিক শক্তির কিন্তু মেন পার্থক্যটা কিন্তু এখানে বোঝা যায়। আমি সম্রাটদার কথার পরিপ্রেক্ষিতেই বলি যে আবহাওয়া তো সবসময় ঠিক থাকে না। আজকে আমরা এই সময় যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে আর কি, তা এই সময়টা তো কালবৈশাখীর সময়। তা কালবৈশাখীর যে ঝড় তৃণমূলের ঘরে বসছে আর তৃণমূলের ঘর যেভাবে ভেঙে যাচ্ছে, তাই সম্রাটবাবুরা কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলছে যে আমার সংগঠন, আমরা সমস্ত সংগঠন ঝাঁপিয়ে পড়েছি। আমার শিক্ষক ছেলের পথসভা থেকে আরম্ভ করে, ওবিসি মোর্চার থেকে আরম্ভ করে, কিষাণ মোর্চার থেকে আরম্ভ করে, আমাদের মহিলা মোর্চারা দেখেন, মহিলা মোর্চার যে মিছিল চলছে, প্রত্যেকটা মোর্চা, প্রত্যেকটা আমাদের মানে যারা পুরনো, আমাদের অনেক পুরনো ভারতীয় জনতা পার্টি যারা সৃষ্টিকর্তা, মানে কোচবিহারে যারা সৃষ্টিলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টি, তাদেরকে আমরা তুলে নিয়ে এসেছি। একজন কর্মীও আমাদের বসে নেই, সমস্ত ঝাঁপিয়ে পড়ছে। এখানে গণতন্ত্র রক্ষার বিষয়, এখানে দেশ রক্ষার বিষয়, এখানে পাকিস্তান ভারতবর্ষকে আক্রমণ করবে সেই বিষয়, এখানে বিদেশ নীতির বিষয়। এই ভোটটা তো পঞ্চায়েত নির্বাচন, এটা মিউনিসিপ্যালিটি ইলেকশন না, এটাকে আমার দেশকে রক্ষা করার ইলেকশন। এই বিষয়টা আমরা মানুষকে বলেছি, মানুষ বুঝেছে। তাই সম্রাটবাবুরা হয়তো কিছু বলবে, কিছুদিন পরে হয়তো সম্রাটবাবুরও ওই জোড়া ফুলটা একটা ফুলেও পরিণত হতে পারে। আমি তো আশা করবো। সম্রাটবাবুকে আমি ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসছে, আপনিও আসুন, যোগাযোগ করুন, কোনো অসুবিধা নেই। ভারতীয় জনতা পার্টি আমরা এটা শেষ করব প্রোগ্রাম, তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে বিজেপি এরকমভাবে এখন পুরো বলা শুরু করছে, মুকুল রায় থেকে শুরু করে অনুপম দা পর্যন্ত সবাই বলে যে আমরা সবাইকে ওয়েলকাম করছি এবং সবাই চলে আসছে বিজেপিতে। এটা শুরু হয়েছে ট্রেনটা ভালো করে। হ্যাঁ, তবে শেষ জানা পর্যন্ত দল বদলের শেষ পরিসংখ্যান কিন্তু বিজেপির রাজ্য সহসভাপতি দলটা পরিবর্তন করেছেন, শেষ জানা তথ্য অনুযায়ী। আচ্ছা, আমরা যাব, কিন্তু দুটো প্রসঙ্গ হচ্ছে, কালবৈশাখীর প্রসঙ্গ আসলো। এখন খুব ঘন ঘন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এটাও ঠিক, কালবৈশাখী হচ্ছে এই সময়। সেই কালবৈশাখীর ঝড়ে বিজেপি যেমন আশা করছে যে তৃণমূলের ঘর চুরমার করে দিয়ে নিজেদের ক্যান্ডিডেটকে বের করে নিয়ে আসবে, আবার এটাও হতে পারে, সেটা হচ্ছে যে কালবৈশাখীর ঝড়ে খড়কুটোর মতো বিজেপি উড়ে যেতে পারে। কোনটা হবে তার জন্য আমাদের কিন্তু 11 তারিখে ভোট, সেই দিন যেমন খেয়াল রাখতে হবে, আবার 23শে মে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সেদিন কি রেজাল্ট দাঁড়ায়। আজকে এখানে রাখছি, নমস্কার। নমস্কার।